হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস হলো একটা ইউটিলিটি সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা বুটস্ট্র্যাপের মতো নয়। আপনাদের যাদের বুটস্ট্র্যাপ জানা আছে তো তাদের শেখার পক্ষে একটু সুবিধা হবে। কিন্তু আপনি যদি এর আগে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক না শিখে থাকেন, এটাই যদি ১ম হয়, তাহলে আপনার ক্ষেত্রে ১ম একটু কনফিউজিং মনে হতে পারে। কিন্তু আপনার যদি বুটস্ট্র্যাপ অলরেডি জানা থাকে তো তাদের ক্ষেত্রেও বলব, আপনাদের যেহেতু বুটস্ট্র্যাপ জানা আছে এবং সেই নলেজটা যদি এখানে এপ্লাই করতে চান, তো পুরোপুরি এখানে সমস্ত নলেজ আপনার কাজে লাগবে না। এই কারণেই, কারণ এটা কম্পোনেন্ট বেসড নয়। কারণ বুটস্ট্র্যাপ যেটা ছিল সেটা হলো কম্পোনেন্ট বেসড। মানে এখানে সমস্ত কিছু জিনিস রেডি করা থাকতো। যেমন কার্ড, তারপরে আপনার অ্যাকর্ডিয়ন বা বিভিন্ন মোডাল, নেভিগেশন বার, সার্চ ফিল্ড, ফর্ম ইত্যাদি রেডি করা থাকতো। তো সেইগুলোকে আমরা জাস্ট ইউজ করতাম। কপি পেস্টের মাধ্যমে ইউজ করতাম। কিন্তু টেলউইন্ড একটু অন্যরকমভাবে চিন্তা করেছে। সেটাকে কিভাবে বানিয়েছে? টেলউইন্ড বানিয়েছে যে সমস্ত যে আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ না করে আপনি যদি কাস্টম সিএসএস লিখতেন, তাহলে সেক্ষেত্রে যেমন আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে, ধরে লিখতে হতো, তাই না? তো সেটা আমরা কোথায় লিখতাম? style.css ফাইলে। তো ইচ অ্যান্ড এভরিথিং, আমি যদি একটা সিম্পল বাটনও বানাতে চাইতাম, তো তার জন্য প্রত্যেকটা সিএসএস প্রপার্টি আমাদেরকে কিন্তু লিখতে হতো। এখন জাস্ট সেটাকে ইমাজিন করুন, আপনি প্রত্যেকটা সিএসএস প্রপার্টি আ আপনি একটা ক্লাস হিসাবে ইউজ করছেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যখন টেলউইন্ড ইউজ করবেন, টেলউইন্ড ইউজ করার সময় আপনাকে কোনো প্রকারের সিএসএস ফাইলে হাতও দিতে হবে না। আপনি সিম্পল এইচটিএমএল এর মধ্যেই বসে থাকবেন এবং এইচটিএমএল এর ভিতরেই ক্লাস লিখে রাখবেন। সেই ক্লাসের রেসপেক্টে যে সিএসএসটা হওয়া উচিত সেটা টেলউইন্ড করে রেখেছে। ওকে? এটা কিন্তু বুটস্ট্র্যাপের মতো নয়। এটা কম্পোনেন্ট বেসড নয়। এটা কিন্তু ইউটিলিটি বেসড। ওকে? তো এখানে সবার ১ম এ আমি tailwindcss.com ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু দেখুন লেখা রয়েছে কি rapidly build modern websites, যে আ যাতে আমরা খুব ফাস্ট ওয়েবসাইট বিল্ড করতে পারি। আ তো সেইজন্য এটাকে তৈরি করা রয়েছে। সেই কথাটা মাথায় রেখে এটা বানানো রয়েছে। উইথআউট এভার লিভিং ইউর এইচটিএমএল, তার মানে আপনাকে এইচটিএমএল ফাইল ছেড়ে কখনো সিএসএস ফাইলে যাওয়ার প্রয়োজন হবে না। ওকে? এখন এটা কি কারণে শিখবেন? আপনি যদি স্ক্র্যাচ থেকে একটা নরমাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট বানাতে চান, তো সেইজন্য আপনি টেলউইন্ড ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি রিঅ্যাক্ট এ কাজ করেন বা নেক্সট এ যদি আপনি কাজ করেন, তখন কিন্তু আপনি টেলউইন্ড সিএসএস ও ওখানে খুব বেশি পরিমাণে ইউজ হয়, সেখানে আপনাকে হয়তো ইউজ করতেই হবে। আচ্ছা। এছাড়াও আরেকটা জিনিস হলো, এখন যেহেতু মার্কেটে একটা উম প্রচুর একটা হাইপ চলছে যে টেলউইন্ড সিএসএস এ, সেইজন্য কিন্তু অনেকেই এরকম বুটস্ট্র্যাপ থেকে আস্তে, আস্তে নিজেদেরকে সরিয়ে আস্তে, আস্তে টেলউইন্ড এর দিকেই আসছে। তো সেক্ষেত্রে এটা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি ফেমাস, তাই না? তো সেইজন্য আমরা এই বিষয়টা শিখব। এই টেলউইন্ড সিএসএস যে ফ্রেমওয়ার্ক সেটা আমরা শিখব। তো এখানে দেখুন কিছু আবার একটা লেখা রয়েছে যে আ এর ইউটিলিটি ফার্স্ট, এই কথাটা হলো ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ওকে? যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে টেলউইন্ড সিএসএস কি জিনিস? তখন কিন্তু আপনাকে এটা আনসার করতে হবে যে এটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। ওকে? প্যাকড উইথ ক্লাসেস লাইক ফ্লেক্স, PT4, টেক্সট সেন্টার। তো হয়তো আপনি বুটস্ট্র্যাপ যেহেতু করে এসছেন, যদি করে থাকেন তাহলে এগুলো একটু চেনা, চেনা লাগছে। তো এগুলো যেমন সিএসএস প্রপার্টির ভ্যালু দেখে মনে হচ্ছে। তো আ আমাদের কিন্তু বুটস্ট্র্যাপেই ছিল। যেমন PT4 মানে হলো প্যাডিং টপ 4। টেক্সট সেন্টার, তার মানে কোন টেক্সট সেন্টার, কোন টেক্সটকে সেন্টারে আনার জন্য। অ্যান্ড রোটেট 90 ইত্যাদি যেগুলো রয়েছে, যে ক্লাসগুলো সেইগুলোর মাধ্যমে আপনি পুরো একটা জিনিস ডিজাইন করে ফেলতে পারবেন। ক্যান বি কম্পোজ টু বিল্ড এনি ডিজাইন ডিরেক্টলি ইন ইউর মার্কআপ, মানে হলো আপনাকে HTML ছেড়ে বেরোতে হবে না। আপনি HTML এ সমস্ত কিছু করতে পারবেন। আচ্ছা। এবারে এই ওয়েবসাইটে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। যেমন এই যে টেক্সটটা লিখেছে না? তো এই টেক্সটটা লেখার জন্য মানে এরকম এক্সাক্টলি এরকম দেখতে টেক্সট লেখার জন্য আপনাকে এই কথাটা লিখতে হবে। মানে এই ক্লাসগুলোকে আপনাকে H1 এর মধ্যে যদি আপনি অ্যাটাচ করেন, তাহলে এরকম জিনিস আপনি দেখতে পাবেন। ওকে? তারপরে যদি আপনার এরকম ধরনের টেক্সট প্রয়োজন হয়, তাহলে আপনার এইভাবেই শুধুমাত্র ক্লাস লিখে দিতে হবে। আ তো এইগুলো জাস্ট একটা এক্সাম্পল, বা এদের ওয়েবসাইটটা সাজানোর জন্য ওরা একটা এক্সাম্পল হিসাবে দিয়েছে। এছাড়াও আপনি যদি একটু নিচের দিকে আসেন, তাহলে দেখবেন যে এখানে এই যে বাঁদিকে যে সিএসএস টা যেটা লেখা রয়েছে, যে মার্কআপটা যেটা করা আছে, সিএসএস নয় এইচটিএমএল, এবং এইচটিএমএল এর মধ্যে টেলউইন্ড এর যে ক্লাসগুলো লেখা রয়েছে, যার জন্য আমরা রাইট সাইডের এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই এতটুকু এইচটিএমএল আর এতটুকু সিএসএস ক্লাসের জন্য। এখন ১ম একটু ওভারওয়েলমিং লাগবে, মানে একটু বেশি কনফিউজিং লাগবে যে কি লিখবো, কোনটার পরে কি লিখবো, কোনটা মিসিং হয়ে যাবে।
এরকম কিছু না, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাকে বলে দেব যে কিভাবে এটা আপনি আ আ লিখতে পারেন। এখানে মুখস্থ করার তেমন কিছু নেই। এটা জাস্ট একটু কয়েকদিনের প্র্যাকটিস, তারপরে আপনার মোটামুটি সমস্ত ক্লাস মুখস্থ হয়ে যাবে। এরকম প্রচুর ক্লাস মুখস্থ করতে হবে। হ্যাঁ, ডেফিনিটলি মুখস্থ করতে হবে। কিন্তু আপনি ইউজ করবেন, ইউজ করতে আপনার মুখস্থ হয়ে যাবে এটা। ওকে? ডকুমেন্টেশন দেখেই কাজ করবে। আচ্ছা। তারপরে আর কি আছে? দেখুন কত সুন্দর রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন মনে হতে পারে যে আবার রেসপন্সিভ করার জন্য তো আমাকে সিএসএস লিখতে হবে। না, আপনি ইনলাইনে সমস্ত কিছু করতে পারবেন। তো এখানেও একটা এক্সাম্পল দিয়ে রেখেছে। দেখুন এই যে যদি এক্সট্রা লার্জ স্ক্রিনে থাকি তাহলে আমার ডিজাইনটা এরকম দেখতে লাগবে। তারপরে আমি যদি লার্জ স্ক্রিনে আসি তাহলে ডিজাইনটা এমন হবে। যদি আমি মিডিয়াম স্ক্রিনে আসি তো ডিজাইন দেখছেন অটোমেটিক্যালি এখানে কিন্তু এই ডিজাইনটা কিভাবে আস্তে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে না? রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো আমরা শুধুমাত্র ক্লাস লিখেই এরকম ডিজাইন কিন্তু অ্যাচিভ করে ফেলবো। তার জন্য আমাদের সিএসএস ফাইলে গিয়ে সিএসএস লেখার প্রয়োজন হবে না। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ফিল্টারের অপশন এখানে দেওয়া রয়েছে। তো সেগুলোর জন্য ডকুমেন্টেশন হচ্ছে, তো চিন্তার কিছু নেই। আপনারা শুধু দেখুন যে এখানে কি ফিচার রয়েছে। তারপরে লাইট মোড, ডার্ক মোড আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারি। তারপরে সিএসএস বিভিন্ন ভ্যারিয়েবল আছে। আপনারা নিশ্চয়ই ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছেন। তারপরে কালারের কিন্তু একটা হিউজ একটা রেঞ্জ আছে এখানে। ঠিক আছে? তো কালার নিয়ে ডেফিনিটলি আমরা দেখব। আ তো এটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। তারপরে এখানে আপনার কিছু গ্রিড দেখতে পাচ্ছেন যে গ্রিড স্টাইলে কিভাবে আপনি আপনার লেআউটটাকে সাজাতে পারেন। এছাড়াও ডিফল্টে কিছু এরকম অ্যানিমেশন অলরেডি বানানো রয়েছে। তো তার ক্লাস ইউজ করে আমরা সহজেই অ্যানিমেশন অ্যাচিভ করতে পারবো। ওকে? তারপরে মডার্ন যে সিএসএস তো সেখানে দেখছেন যে এই যে লেয়ার, বেস, তারপরে আপনার এই যে লেয়ার, ঠিক আছে? তো এটা রয়েছে। তারপরে আপনার লজিক্যাল যে প্রপার্টি আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে? যেমন লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো। তারপরে কন্টেনার কোয়েরিজ তুলনামূলক বলবো নতুন একটা টপিক যেটা সিএসএস এ ইনক্লুড হয়েছে। তো সেই জিনিসটা এরা টেলউইন সিএসএস কিন্তু এই জিনিসটাকে ইউজ করছে। ওকে? আচ্ছা। তারপরে গ্রেডিয়েন্ট রয়েছে, 3D ট্রান্সফর্ম বিভিন্ন যদি আপনি এরকম ট্রান্সফর্ম এর কাজ করতে চান তার জন্য অলরেডি ক্লাস বানানো রয়েছে। প্রত্যেকটার জন্য ক্লাস বানানো আছে। আপনি যেটা ইমাজিন করবেন সেটার জন্যই ক্লাস বানানো আছে। আচ্ছা, তারপরে আ এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট আরেকটা জিনিস হলো শিপ ফাস্টার অ্যান্ড স্মলার। এটার অর্থ হলো Tailwind automatically remove all unused CSS যেটা আমাদের সবচেয়ে যেটা একটু প্রবলেমেটিক যেটা হয়ে যায় যে আমরা ওয়েবসাইট বানানোর সময় অনেক বেশি CSS লিখে ফেলি। তো ওর মধ্যে এমন কিছু CSS থাকে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় থাকে। আমরা হয়তো এক্সট্রা লিখে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের ফাইল সাইজও বড় হয়। তো সেটা কিন্তু আমাদের অপ্টিমাইজেশন এর ক্ষেত্রে একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে Tailwind কি করেছে? এই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তো Tailwind automatically removes all unused CSS when bundling for production. তো প্রোডাকশন এ যখন CSS রেডি করা হবে তখন unused CSS অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। Which means your final CSS bundle is smallest it could be possibly be. In fact, most Tailwind projects ship less than 10 KB of CSS to the client. ওকে? তো কিভাবে কি বান্ডেল হচ্ছে সেটা Tailwind বুঝেই যাবে। আমরা আমাদের মতন কাজ করতে থাকবো। ওকে? আচ্ছা, এখন কি বিল্ড করতে পারবো? বিল্ড হোয়াটএভার ইউ ওয়ান্ট উইথআউট টাচিং ইউর সিএসএস ফাইল। তো আমি বারবার যে কথাটা বলছি আপনার সিএসএস ফাইল খুলতেও হবে না। আপনি অটোমেটিক্যালি HTML এর মধ্যে সমস্ত কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওয়েবসাইটটাকে একটু দেখবেন। পুরো জিনিসটা বিভিন্ন টেমপ্লেট আছে, UI ব্লক আছে, UI কিট আছে ইত্যাদি জিনিসগুলো দেখব। আচ্ছা, এবার আমি একদম টপে চলে আসছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে। এখানে কিন্তু এই লাইট মোড, ডার্ক মোড এর যে কনসেপ্টটা আছে সেটা একদম নিচে দেওয়া রয়েছে। এবার এখানে এসে দেখুন এই যে গেট স্টার্টেড রয়েছে। তো গেট স্টার্টেড এ আসলাম। গেট স্টার্টেড এ এসে এখানে লেফট সাইডে সমস্ত কিন্তু জিনিস সুন্দরভাবে এখানে সাজানো আছে। যেমন আপনি বুটস্ট্র্যাপ এ দেখেছেন না যে ডকুমেন্টেশন সুন্দর করে সাজানো আছে, মানে এখানে সাজানো রয়েছে। তো আমরা Tailwind CSS 4.1 একদম লেটেস্ট ভার্সন সেটাই দেখব। আচ্ছা, এখানে কিভাবে ইনস্টল করতে হবে তার অপশন রয়েছে। এখানে কোর কনসেপ্ট গুলো পরপর দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব। তারপরে লেআউট রিলেটেড সমস্ত ক্লাস এর মধ্যে দেওয়া রয়েছে। আপনি টেক্সট যখন ইউজ করবেন তো তার জন্য এখানে কিভাবে কি ইউজ করতে পারবেন তার ইনফরমেশন আছে। স্পেসিং, সাইজিং, টাইপোগ্রাফি রিলেটেড মানে ফন্ট নিয়ে আপনি যে কাজগুলো করবেন তার জন্য CSS এখানে দেওয়া রয়েছে। ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে, বিভিন্ন ইফেক্টস রয়েছে, ফিল্টার আছে। টেবিল রয়েছে, ট্রানজিশন অ্যানিমেশন, ঠিক আছে? ট্রান্সফর্ম এর জন্য আলাদা। তারপরে এটা প্রত্যেকটা দেখছেন যে একটা নির্দিষ্ট ক্যাটেগরি ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার আমরা কিভাবে ইউজ করব? তো Tailwind সেটআপ করাটা একটু ১ম কমপ্লিকেটেড। আপনার নোড লাগবে। তারপরে আপনাকে প্রপারলি CLI ইউজ করে সেটআপ করতে হবে। তো আমি এত জটিলতার মধ্যে যাব না।
খুব সহজেই আমরা আগে মোটামুটি একটু ইউজ টু হয়ে যাবো। তারপর যখন প্রয়োজন হবে আমরা প্রপারলি সেটআপ করে নেব। তো এই মুহূর্তে আমরা ইউজ করব কি এই যে প্লে আ সিডিএন। তো আমরা সিডিএন ইউজ করব। যেমন বুটস্ট্র্যাপ ইউজ করতাম সেই একই রকমভাবে আমরা এখানে সিডিএন ইউজ করব। তো এখানে একটা কোড দেওয়া রয়েছে। তো ডিটো আমরা কপি করে নিতে পারি অথবা আমরা জাস্ট এখানে একটা স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করতে পারি। তো বুটস্ট্র্যাপ এর ক্ষেত্রে কিন্তু আমাদের লিঙ্ক দিত। লিঙ্ক প্রোভাইড করত না। কিন্তু টেলউইন্ড এর ক্ষেত্রে কিন্তু স্ক্রিপ্ট। তো সবার ১ম এ আমি একটা ফাইল এখানে অলরেডি বানিয়ে রেখেছি। আমার ফোল্ডারের নাম রেখেছি টেলউইন্ড সিএসএস টিউটোরিয়াল। আর এখানে index.html নামে একটা ফাইল আছে। আমি জাস্ট বেসিক যে সেটআপটা মার্কআপ সেটা এটা দেখানোর কিছু নেই। আমি এখানে নাম লিখে রাখছি টেলউইন্ড সিএসএস। আ এবার এই টাইটেলের নিচে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম এভাবে। আর উপরে একটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি যে টেলউইন্ড সিএসএস টেলউইন্ড সিএসএস সিডিএন কে আমরা সিডিএন ইউজ করে কাজ করব। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু স্ক্রিপ্ট তার মানে ডেফিনিটলি এটা জাভাস্ক্রিপ্ট এর উপরে ডিপেন্ড করে আছে। কারণ জাভাস্ক্রিপ্ট এর থ্রু থেকে আমাদের সিএসএস টা তৈরি হবে। আমি সবার ১ম এ যেটা বেসিক্যালি যেটা করতে হয় যেকোনো ফ্রেমওয়ার্ক বা কিছু নতুন প্লাগইন শেখার সময় বা লাইব্রেরি শেখার সময় আমরা যে কথাটা লিখে থাকি বা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার সময় যে হ্যালো ওয়ার্ল্ড লিখে থাকি আমরা, তাই না? তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো একদম সিম্পল। আপনি যেমন ১ম যেমন HTML, CSS শেখা শুরু করেছেন না? তো সেরকম মাইন্ড সেটআপ রাখুন। তাহলেই চলবে। বেশি এখানে জটিলতার কিছু নেই। আচ্ছা, এবার গো লাইভ করছি। আমার অলরেডি একটা প্লাগইন ইনস্টল করা আছে। যেটা হলো আপনার এই যে লাইভ সার্ভার বাই ঋত্বিক দে। এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। এইগুলো অবভিয়াসলি আপনার মানে জানা থাকার কথা। ওকে? আপনি যখন টেইলউইন্ড সিএসএস শিখতে আসছেন তো VS কোড সেটআপ করাটা আপনার জানা থাকা উচিত। আচ্ছা, যাদের জানা নেই তো তাদেরকে একবার বলে দিচ্ছি আপনি এখানে এসে এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন লাইভ সার্ভার বাই ঋত্বিক দে। তো সেই লাইভ সার্ভারটাকে আপনি যখন ইনস্টল করবেন তখন এটা গো লাইভ বলে অপশনটা পাবেন। তখন এই গো লাইভ এ অপশনটা ক্লিক করলে কি হবে? এই পেজটা আমাদের লাইভে ওপেন হবে। তো এখন আমাদের যে লাইভ সার্ভার যেটা আছে লোকাল হোস্ট, সেখানে আমাদের এটা ওপেন হয়ে গেল। এবার দেখুন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিভাবে এসছে। আমি যদি একটু জুমও করি, তাহলে দেখবেন যে বেসিক্যালি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখা এরকম আসার কথা না। আমি যদি নরমাল HTML এ দেখি, তো সেক্ষেত্রে আমি এটাকে অফ করছি। অফ করার পরে এবার দেখুন আমার কিন্তু জেনারেলি কেমন দেখায়? আমি যেহেতু লাইভ সার্ভার ওপেন করছি তো এটা অটোমেটিক্যালি কিন্তু এরকম এসছে। আর আমার বাই ডিফল্ট ব্রাউজারে আমি ইনস্টল করে রেখেছি মানে যেটা ডিফল্ট ফন্ট তো সেটা আমি এখানে সেঞ্চুরি গথিক সেটআপ করে রেখেছি। তো সেইজন্য আমার ফন্টটা কিন্তু সেঞ্চুরি গথিক দেখাচ্ছে। কিন্তু আমি যেই মাত্র আমি যখনই এটাকে এই স্ক্রিপ্টটাকে টেলউইন্ডের সিএসএসটাকে ওপেন করে দেব না, তো সঙ্গে দেখুন আমার কিন্তু এই লেখাটা একদম ছোট হয়ে যায়। পুরো যত মার্জিন, এক্সট্রা মার্জিন প্যাডিং যা আছে সমস্ত কিছু নাল হয়ে গেছে। ওকে? এখন আমরা কিছু CSS লেখার চেষ্টা করি। দেখুন, আমি যদি এই বডিতে এসে একটা ক্লাস দিতে চাই, তো আমি লিখব ক্লাসটি BG এখানে দিলাম Zinc H100 এখন প্রত্যেকটা জিনিস কি আমি এক্সপ্লেইন করব, চিন্তা নেই। এখন এই যে এটা দেখুন একটা কেমন গ্রেইশ কালার বা ডার্কিশ কোনো একটা কালার এখানে দেখাচ্ছে। লেখাটাও কিন্তু আমার এখানে আছে। তাহলে দেখলেন যে একটা সিম্পল আমি এখানে একটা ক্লাস লিখলাম যার জন্য আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল বডি। আচ্ছা, এবার আমি যদি এখানে H1 এর একটা ক্লাস লেখার চেষ্টা করি, তো H1 এর মধ্যে আমি লিখলাম ধরুন টেক্সট হোয়াইট। টেক্সট হোয়াইট লিখলাম। তাহলে দেখুন এই যে টেক্সটটা হোয়াইট হয়ে গেছে। ওকে? এবার আ আমি এই ক্লাসগুলো পাচ্ছি কোথা থেকে সেটাও তো আমাদেরকে দেখতে হবে। তো সেইজন্য আমি কি করেছি এখান থেকে আ যে লেফট সাইডে যে সাইড বারটা রয়েছে এখানে প্রত্যেকটা জিনিস আমাকে পড়ে দেখতে হয়েছে যে কোথায় কি আছে। তো আপনাকেও কিন্তু পড়তে হবে যে এখানে আ কোন অপশনে কি আছে। আপনি প্যাডিং দেওয়ার জন্য যখন প্যাডিং এর প্রয়োজন হবে এই চ্যাপ্টারটা পড়বেন, মার্জিনের জন্য এই চ্যাপ্টারটা পড়বেন। ওকে? তো আমি এই মুহূর্তে কি করেছিলাম কালারের জন্য আমি পড়ছিলাম। তো আমি এই যে কালার চ্যাপ্টারটায় যদি এখন ক্লিক করি তাহলে এখানে এসে দেখুন, এই দেখুন পুরো কালারের ক্লাস রয়েছে। আপনি যদি শো মোড এ ক্লিক করেন তাহলে আরো দেখতে পাবেন। এই যে দেখছেন টেক্সট ব্লাক, টেক্সট হোয়াইট। তো আমি এই টেক্সট হোয়াইটটাকে ইউজ করেছি। তো তার রেসপেক্ট এ কি হয়েছে? এই কালারটা ওখানে বসে গেছে। এরকম প্রচুর কিন্তু কালার রয়েছে। আমি যদি এখানে স্ক্রল করে দেখাই তাহলে দেখুন প্রচুর কালার এখানে বানানো আছে। প্রচুর কালার আছে এখানে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আ মানে সিম্পল একটা আমি টিপস বলে দিচ্ছি যে একদম মিনিমাম যদি আপনার কোনো আ একটা মানে খুব হালকা ধরনের কালারের প্রয়োজন হয় তাহলে আপনি লিখবেন যে টেক্সট সেই কালারের নামটা তারপরে 50 এটা হলো মিনিমাম। আর মেক্সিমাম দেখুন এই যে একই জিনিস চলছে 950 ঠিক আছে? মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম
950। এখানে ইয়েলো আছে, লাইম আছে। তো আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালারের নাম লিখবেন। অবশ্যই লিস্টে থাকতে হবে সেই নামটা। ওকে? আ আর যাদের মনে প্রশ্ন আসছে যে আমার তো Photoshop এ ডিজাইন, আমার তো Figma তে ডিজাইন। তো আমি সেই কালারটা এক্সাক্টলি চাই। তো সেটাও করা যায়, চিন্তা নেই। যেখানে যে কালার আছে সেই কালারই দিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের নিজেদের যে কালারটা প্রয়োজন সেই কালারটাও আমরা দিয়ে দিতে পারবো। তো ১ম ভিডিওতে আমি একটু সিম্পল রাখছি জিনিসটাকে। আচ্ছা। এবার আমি শেষ যে জিনিসটা করে আমি সেখানে শেষ করতে চাইছি যে এদের স্ক্রিনে এই যে লেখাটা এসছে না? এই লেখাটাকেই আমি আমাদের স্ক্রিনে বানাতে চাইছি। তো আমি এই লেখাটাকেই আমি একটু কপি করে নিই এখানে। আচ্ছা। এই যে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম টেক্সটটাকে। আর এর উপরে কিছু ক্লাস ওরা লিখে রেখেছিল। তো এই ক্লাসটাই লিখে দেখি যে কি হয়? আমরা ওই জিনিসটা অ্যাচিভ করতে পারি কিনা? ওকে, খুব একটা কঠিন কিছু না। খুব সিম্পল জিনিস। আপনারা এইভাবে লিখবেন। লেখার পরে এসে যদি দেখেন, যে দেখুন সেই সেম জিনিসটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পেরেছি। এখন obviously ফন্টটা ম্যাচ করছে না। ফন্টটা সেটা নিয়ে আমরা পরে ম্যাচ করিয়ে নেবো। সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আ আমরা মোটামুটি আ দেখতে পেলাম যে কিভাবে আমরা ক্লাস ইউজ করে শুধুমাত্র ডিজাইন করে ফেলতে পারলাম। আর এক্ষেত্রে হয়তো খেয়াল করে দেখেছেন আমার কিন্তু কোনো প্রকারের কোনো CSS এখানে আমি ফাইল তৈরিই করিনি। তাই না? আমার কিন্তু এখানে কোনো CSS ফাইল নেই। আমার শুধুমাত্র একটা HTML ফাইল। সেটার মাধ্যমেই কিন্তু আমি এটাকে পুরো সেটআপ করে ফেলেছি এবং যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা এখানে আমাকে CSS এর যে ক্লাসগুলো সেগুলো লিখতে সাহায্য করছে। তো আজকের ১ম ভিডিও আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও থেকে আমরা স্টেপ বাই স্টেপ আরো বিভিন্ন যে ক্লাস সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে Tailwind CSS কি, কিভাবে ইউজ করতে হয়। আমরা CDN দিয়ে এখন ইউজ করছি। পরবর্তী ভিডিওতে প্রপারলি পুরো জিনিসটা সেটআপ করে ইউজ করব। ওকে? আমাদের চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।